নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম অগ্রগণ্য একটি শাখা কবিতা নিয়ে। কবিতা নামটি বললে এর সাথে কিছু কিছু অভিব্যক্তি সংযুক্ত হয়ে যায়। কবিতা মানেই বাক বহুলতা নয়, কবিতা মানেই বাক সংযম, কবিতা মানেই ছন্দবদ্ধ শব্দের মিল বিন্যাস। কবিতা সাহিত্যের প্রাচীনতম শাখার একটি। কবিতাকে বাদ দিয়ে কোনোভাবেই সাহিত্যের কথা কল্পনাও করা যায় না। তোমরা এও জানো, আজকের এই দিনে আমরা যাকে কবিতা বলে থাকি, প্রথমে একে বলা হতো শ্লোক। শ্লোক কেন বলা হতো তারও একটি কাহিনী আছে। সেটা বলতে গেলে আসলে আমাদের এই ক্লাসে অনেকটা সময় পেরিয়ে যেতে হবে। তার জন্য আমি মূলত সেই বড় কাহিনীতে যেতে যাচ্ছি না। শুধু তোমরা এতটুকু জেনে রাখতে পারো, এই শ্লোক শব্দটি মূলত একটি শোক থেকে এসেছিল। অর্থাৎ একটি শোকগাথা, একটি বেদনা বিধুর ঘটনা থেকেই মূলত এই কবিতা বা সেই শ্লোক শব্দের অগ্রযাত্রা শুরু করেছিল। যাই হোক, আজ আমি আলোচনা করছি তোমাদের পাঠ্য বা পাঠের অন্তর্ভুক্ত একটি কবিতা। সেটার নাম আমি আগে থেকেই তোমাদের বলতে চাচ্ছি না। আমি প্রথমেই তোমাদেরকে একটি গল্প শোনাতে চাই। তোমরা যদি একটু কষ্ট করে এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি আমাদের যেই আলোচ্য আজকে কবিতা, সেই কবিতাটি তোমাদের বুঝতে আর একটু বাকি থাকবে না। প্রথমে তোমরা তাহলে একটু কষ্ট করে আমার এই সংক্ষিপ্ত গল্পটি শোনো। এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শুনবে মানেই তোমার কবিতা পাঠ মোটামুটি শেষ। আমি প্রথমেই তোমাদের এক মহান নারীর কথা বলতে চাচ্ছি, যার জন্ম আজ থেকে অনেক বছর আগে। তিনি জন্মেছিলেন এক মুসলিম পরিবারে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, যেই পরিবারের ভাষা ছিল উর্দু। বাংলা সেখানে তাদের শেখানো হতো না। সেই সময়ে নারীদের শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি ছিল না। নারীদেরও যে শিক্ষার দরকার আছে সেটা ভাবাই হতো না। সঙ্গত কারণেই আমাদের এই মহিষী নারী যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেখানেও তাদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়নি এবং উর্দু তারা ব্যবহার করত তাদের দৈনন্দিন কথাবার্তায়। সেহেতু সে বাংলা ভাষাটাও জানত না, অথচ সেটা ছিল একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি। সময় গড়িয়ে গেল, তার পিতা মারা যান। পিতা মারা যাওয়ার পর তার স্থান হয় তার নানা বাড়ি। তার নানা বাড়িও ছিল সম্ভ্রান্ত। সেখানেও বাংলা ভাষার চর্চা করা হতো না এবং মেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তির সুযোগ তারা দিত না। আস্তে আস্তে আমাদের এই মহিষী নারী বড় হতে লাগলেন। সে শিক্ষার সুযোগ পেলেন না, কিন্তু তার পাঠের আগ্রহ অত্যন্ত প্রবল ছিল। তার জন্য তিনি তার মায়ের সহযোগিতায় পড়তে শিখলেন। সে বাংলাও পড়তে শিখলেন। সে পড়তে শিখলেন মূলত তার নানা বাড়িতে যে একটি লাইব্রেরি ছিল, সেখানে বাংলা সাহিত্যের কিছু বইও পাওয়া যেত, সেটা তিনি পড়লেন। এভাবেই তার হাতেখড়ি হলো বাংলা সাহিত্য অঙ্গনে। এ পর্যায়ে তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর যেই
পুরুষটির সাথে তার বিয়ে হয়, সেই পুরুষটি ছিলেন অনেকটা আধুনিক এবং বিজ্ঞান মনস্ক, উদার মানসিকতার অধিকারী। তাই সে চাইলেন না, আমার স্ত্রী সে শুধুই ঘরের আঙিনায়, রান্নাঘরের আঙিনায় পড়ে থাকবে না, আমি তাকে মুক্তি দেব, মানসিক মুক্তি, শুধু শারীরিক মুক্তি নয়। সে সাহিত্যের প্রত্যেকটা অঙ্গনে বিচরণ করবে, সে বাংলা ভাষা জানবে, শিখবে এবং এর চর্চাও যাতে এগিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করলেন। এই যে স্বামীর এতটা আনুকূল্য তিনি পেলেন, এই আনুকূল্যটা পেয়ে তিনি বাংলা ভালো করে শিখে গেলেন, বাংলা সাহিত্য তার পদচারণা বেশ এগিয়ে গেল। আস্তে আস্তে তিনি লিখতেও শুরু করলেন এবং স্বামীর সহচর্যাতেই তিনি মোটামুটি কবি হিসেবে একটু স্বীকৃতিও পেয়ে গেলেন। তার এই যে কবিতা বিভিন্ন জায়গায় যে পত্রিকাতে প্রকাশিত হতো, সেটাও তার স্বামীর সহযোগিতাই ছিল। এর কিছুদিন পর আমরা দেখি যে আমাদের এই মহিষী নারীর স্বামী ইন্তেকাল করেন। যে যার আনুকূল্যে, যার সাহচর্যে তিনি এতটা পথ পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, তার মৃত্যুতে তিনি ভেঙে পড়লেন, বেদনা বিধুর হয়ে গেল, তিনি শূন্য রিক্ত হয়ে পড়লেন। তাকে স্মরণ করেই মৃত্যুর কিছুকাল পর তিনি আর নতুন করে কোনো সাহিত্য রচনা করতে পারছিলেন না। কারণ কি? তিনি তো আসলে স্বামীর বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত। এই যে কাহিনীটুকু আমি তোমাদের বললাম, ঠিক এই কাহিনী পাওয়া যাবে তোমাদের পঠিত কবিতায়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই ফেলেছ আমি কোন সেই মহিষী নারীর কথা বলছি। সে আর কেউ নয়, তিনি হচ্ছেন সুফিয়া কামাল। তোমরা জানো সে শুধু মহিলা কবি ছিলেন না, তিনি কিন্তু আবার নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। তার জন্ম তোমরা জানো 1911 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিলেন 1999 খ্রিস্টাব্দে। তিনি কবি হিসেবে এতটাই সম্মান অর্জন করেছিলেন এবং নারী আন্দোলনের ক্ষেত্রে তার অবদান এতটাই বেশি ছিল, তাকে মা অভিধায় বা জননী অভিধায় অভিষিক্ত করা হয়েছিল। এর জন্য তার নামকরণ হয়ে যায় ওই সময়ে জননী সাহসিকা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি অন্যতম। তিনি মূলত বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন, 21 পদকও পেয়েছিলেন এবং নাসিরুদ্দিন স্বর্ণ পদকও তিনি লাভ করেছিলেন। এই হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষিপ্ত প্রাক আলোচনা। এবার আমরা আর কথা বাড়াবো না। এবার আমরা দেখে নিব কিভাবে আমাদের এই গল্পের সাথে এই কবিতা মিলে যায়। আমি বলেছিলাম যে ওই গল্পটি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমাদের আজকের কবিতা পড়া শেষ। তাহলে এখন আমরা দেখব ঠিক ওই কাহিনীটি এখানে চলে এসছে। চলো এবার আমরা মিলিয়ে নিই। দেখো, আমাদের যেই কবিতাটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তার নাম তো তোমরা জানোই, তাহারই পরিমণে। এই কবিতার দুটি বিশিষ্ট ভঙ্গিও আছে। এক হচ্ছে এই কবিতাটি মূলত নাটকীয় ঢঙে রচিত হয়েছে। দ্বিতীয়ত এখানে দুজন ব্যক্তি এখানে কথা বলেছে, মানে কথোপকথন রীতি আছে। কবি এবং কবির যে অনুরাগী বা কবির যে পাঠক, তারা দুজনে কথা বলছে, মানে সংলাপের ধারায় এই কবিতাটি রচিত হয়েছে। পরীক্ষাতে এমনও প্রশ্ন আসতে পারে একটু কঠিন করে, যে কোন কবিতাটি সংলাপের ঢঙে রচিত? তাহলে তোমরা তখন উত্তর দিবে তাহারই পরিমণে। চলো এবার আমরা পড়ছি মূল কবিতাটি এবং প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে চেষ্টা করব এবারে।
প্রথমেই কবির যে ভক্ত বা অনুরক্ত সে বলছে, কবিকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে? হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। কবির ভক্ত বলছে, হে কবি, আপনি এরকম আনমনা হয়েছেন কেন? এত নীরব কেন? এই পৃথিবীতে তো ফাল্গুন ঋতু চলে এসছে। তোমরা এটা সবাই জানো, ফাল্গুন ঋতু যখন পৃথিবীতে আসে তখন কিন্তু চারদিক একটু সাজসজ্জা মুখর হয়ে ওঠে। চারিদিকে গাছে নতুন নতুন পাতা, সবুজের সমারোহ, খুব সুন্দর মিষ্টি মৃদুমন্দ বাতাস, ভ্রমরের গুঞ্জন, পাখির কলতান, এরকম আরো নানান ফুলের ছড়াছড়ি প্রকৃতিতে দেখা দেয়। তার জন্যই সে কবিকে জিজ্ঞেস করছে, যেহেতু প্রকৃতিতে বসন্ত ঋতু বা ফাল্গুন মাস চলে এসছে, তারপর আপনি নীরব হয়ে আছেন কেন? এটা জিজ্ঞাসা করছেন কবিকে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এই যে বসন্ত পৃথিবীতে আসলো, এই যে আমাদের চারিদিক ফাগুনের সাজে সজ্জিত, এই বসন্ত ঋতুকে বা এই মোহনীয় কমনীয় ঋতুকে বরণ করে তুমি কি নিবে না? এটা কবিকে, কবির যে ভক্ত সে জিজ্ঞাসা করছে। এবার কবি উত্তর দিচ্ছে কিরকম? কহিল সে, স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। সে কবির ভক্তকে আবার একটি প্রশ্ন রেখে গিয়েছেন। সেটা কি? সে একটু তার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ আঁখি তুলে বলল যে দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার বলতে এখানে বুঝিয়েছে, যেহেতু পৃথিবীতে ফাল্গুন ঋতু, ফাল্গুন মাস বা বসন্ত ঋতু চলে এসছে, তোমরা এটা সবাই জানো যে বসন্ত ঋতুতে দক্ষিণা বাতাসটা একটু বেশি প্রবাহিত হয়। সেই দক্ষিণা মৃদুমন্দ বায়ু কি চলে এসছে কিনা, এসে সকল দুয়ার খুলে দিয়ে গিয়েছে কিনা, সেটা এই প্রশ্নটা রাখছেন কবি তার কবি অনুরক্তের কাছে, ভক্তের কাছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? সে আরো দুটি প্রশ্ন করছে। আসলে বাতাবি লেবুর কি ফুল ফুটেছে? গাছে গাছে কি আমের মুকুল দেখা দিয়েছে? তোমরা এটাও জানো, এই ফাল্গুন মাসে তথা বসন্ত ঋতুতে বাতাবি লেবুর ফুল ফোটে এবং চারিদিকে আমের মুকুলের দেখা পাওয়া যায়। এছাড়া আরো অনেক ফুল এই বসন্ত ঋতুতে ফোটে, সেটাও তোমরা জানো। এবং অনেক তরুণ তরুণীরা সেই ফুল নিয়ে নিজেকে সাজায়, নিজেদের ঘর সাজায়, এবং সেটাকে, এই বসন্ত ঋতুকে সবাই একটু নিজের করে নিতে চায়, নিজেকে সেই বসন্তের সাজে সজ্জিত করতে চায়। এরপরে বলছেন, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। মানে যেহেতু বসন্ত ঋতুতে দক্ষিণ দিক থেকে বাতাস আছে, বাতাস প্রবাহিত হয়, এবং সেই ঋতুতে যেহেতু অনেক ফুল প্রস্ফুটিত হয়, তাহলে সেই বাতাস সেই ফুলের গন্ধকে নিজের সাথে করে নিয়ে আসে কিনা, সেই বাতাস যে ফুলের সুগন্ধ নিয়ে আসলো, সেটা আমাদের পরিবেশকে আকুলিত করে তোলে কিনা বা তুলেছে কিনা, সেই প্রশ্নটা রাখছেন। এবার কবির যে অনুরক্ত সে উত্তর দিচ্ছে, এখনো দেখনি তুমি? মানে তুমি কি এখনো তাহলে প্রকৃতির চারপাশ এরকম সুসজ্জা, এরকম ফুলের সাজ, এরকম ফুলের সুগন্ধ, এই ব্যাপারটা যে প্রকৃতিতে চলে এসছে, প্রকৃতিতে প্রবাহিত হচ্ছে, সেটা কি তুমি এখনো খেয়াল করনি?
কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? এরপরে তার ভক্ত বলছে, এই যে প্রকৃতিতে এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর গন্ধ, এত আকুলিত পরিবেশ, এত কিছু খুশি আনন্দের থাকা সত্ত্বেও তুমি আজ এরকম কষ্ট ভারাক্রান্ত কেন? তুমি এরকম উদাস কেন? তোমার কি হয়েছে? এই বসন্ত ঋতু আসলে কবি মাত্রই নিজে সাজবে, তার ঘর সাজাবে, সেই বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে নতুন সুর, ছন্দ, লয়, তালে নতুন, নতুন কবিতা রচনা করবে, নতুন, নতুন সাহিত্য রচনা করবে। এটাই তো পাঠকের আকাঙ্ক্ষিত। অথচ প্রকৃতিতে বসন্ত এসেছে ঠিকই কিন্তু কবি আজ একটু উদাস হয়ে আছেন। একটু কষ্ট ভারাক্রান্ত মনে সব জায়গাতে বিচরণ করছেন। এটা কবি ভক্তের কাছে একটু বেঠিক মনে হচ্ছে। তার জন্য তাকে জিজ্ঞেস করছে, "তোমার কি হয়েছে? তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না? তোমার সমস্যাটা কি?" সেটা জানতে চাচ্ছে। "কোথা তব নব পুষ্প সাজ?" বসন্ত ঋতুতে যেহেতু নতুন, নতুন ফুল পাওয়া যায়, সেই পুষ্প দিয়ে সাধারণত মেয়েরা নিজে সাজে, ঘর সাজায়। অথচ আমাদের কবি একদম চুপচাপ, নিশ্চুপ। তাহলে তোমার সেই সাজটা কোথায়? সেটা সে জানতে চাচ্ছে। কহিল সে সুদূরে চাহিয়া। এই যে কবির ভক্ত তাকে বিভিন্ন প্রশ্ন করে বসন্তকে উদযাপন না করার কারণ তার কাছ থেকে জানতে চাচ্ছে। এত কিছুর পরও কবি আসলে সেই আনন্দ আমেজের যে ইমেজ সেটা ধারণ করতে পারছে না। সে যেন থেকেও নেই। তার মন কোনো এক বিরহ বেদনায় ব্যাকুল হয়ে আছে। তার জন্য সে এই বসন্তকে বরণ করে নিতে পারছে না। এরপরে সে বলছে, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? অলখের মানে নিজের লক্ষ্য করার আগেই বা অগোচরে, পাথার মানে সমুদ্র। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? এখানে বুঝিয়েছে যে আমার অলক্ষ্যেই, আমার অগোচরেই বা আমাকে সচেতন না করেই কি আসলে বসন্ত তার নিজস্ব আমেজে আমাদের এই সমাজ সংসারে চলে এসেছে? বেজেছে কি আগমনী গান? এই যে বসন্ত আসলো, তার আগমনী বার্তা কি সে পাঠিয়েছে? আমি তো দেখলাম না। কারণ কবি কেন দেখতে পাচ্ছে না? কারণ সে কোনো এক অজানা ব্যথা, অজানা কষ্টে আনমনা হয়ে আছে তাই। তার জন্য বসন্তের এত, এত আমেজ, এত, এত সতর্ক বার্তাও তাকে তার নিজস্ব ধারায় স্থাপন করতে পারছে না তাকে। এরপর সে বলছে, ডেকেছে কি সে আমারে? বসন্ত যে এই যে চলে আসলো এই পৃথিবীতে, সে কি আমাকে ডাকছে? সে কি আমাকে বলছে যে আমার বন্দনা কবি তুমি করো? এরপরে কবি বলছে, শুনি নাই, রাখিনি সন্ধান। এই যে বসন্ত আমাকে ডাকলো, আমি তো আসলে শুনি নাই। এমনকি আমি তার সন্ধানও রাখতে পারিনি। আমি আজ আসলে আমার মধ্যে আজ নেই। খুব ব্যথা বা খুব বেদনার মধ্যে আছি, তার জন্য বসন্তকে আমি বরণ করে নিতে পারছি না বা বসন্তের স্তুতি গান বা প্রশংসা করতে পারছি না বা তাকে বরণ করে তার রূপ রসকে আরো বেশি আমার কবিতায় স্থান দিতে পারছি না। এবার কবি ভক্ত বলছে, কহিলাম ওগো কবি
রচিয়া লহনা আজো গীত। কবি ভক্ত বলছে, হে কবি, তুমি রচিয়া লহনা, রচিয়া মানে রচনা করে, লহনা মানে লও, না আজো গীত মানে তুমি একটি সঙ্গীত রচনা করে লাও, মানে রচনা করো। বসন্ত বন্দনা তবে তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। অর্থাৎ এই যে বসন্ত ঋতু প্রকৃতিতে চলে এসছে, বসন্ত ঋতু আমাদের এই ধরাকে অপরূপ সাজে সজ্জিত করেছে। এই অপূর্ব রূপের বন্দনা করে, বসন্ত ঋতুর বন্দনা করে, তার প্রশংসা করে তুমি একটি সঙ্গীত রচনা করো। সেই গানটি আমি তোমার কণ্ঠে শুনবো। এটাই হচ্ছে আমার তোমার প্রতি আবেদন, মিনতি, আকুল আবেদন। এরপর কবি বলছে, কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো, না হোক এবারে। অতঃপর কবি তাকে মৃদু আওয়াজে খুব অল্প স্পষ্ট স্বরে খুব আস্তে করে বলল যে, না হলো, এবার আমি না রচনা করলাম, এবার না হোক, এবার আমি এটা বরণ করতে পারছি না, পারবো না, এবার আমি করব না। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। তাহলে বসন্তকে বরণ করে নিতে এবার আমার নিজের গান রচনা আমি না করলাম, এবার এই বছরের জন্য না হোক। রহেনি, সে ভোলেনি তো, আমি এই যে বসন্তকে বরণ করে কোনো কবিতা রচনা করছি না, কোনো গান রচনা করছি না, এটা যে আমি করছি না আমার কোনো ব্যথা বেদনার কারণে, কিন্তু আমি এই যে তাকে প্রশংসা করে কবিতা বা গান রচনা করছি না, তাই বলে কি আসলে বসন্ত ভুলে গিয়েছে? সে কি আমাদের ধরাতে আসেনি? সে কি তার অপরূপ সাজে এই পৃথিবীকে আনন্দময়, উচ্ছল, সুন্দর করে তোলেনি? এসেছে তা ফাগুন সরিয়া, যে আমি আমার যত ব্যথা বেদনা থাকতে পারে, কিন্তু বসন্ত তার নিজস্ব ধারায় ফাল্গুন মাসকে স্মরণ করে ঠিকই পৃথিবীতে চলে এসেছে। যেহেতু বসন্ত এসেছে, সেহেতু বসন্তের যেই সকল বৈশিষ্ট্য তাও আমাদের ধরাতে প্রকটিত হচ্ছে। সেই বসন্ত মানেই নতুন পাতা, বসন্ত মানেই দক্ষিণা বাতাস, বসন্ত মানেই অনেক ফুল, বসন্ত মানেই সেই বাতাবি লেবু, বসন্ত মানেই আমের মুকুল। এই প্রত্যেকটি বৈশিষ্ট্যই কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ আমাদের পৃথিবী এখন এক নতুন আমেজে রয়েছে, নতুনভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? এবার কবির ভক্ত বলছে, বসন্ত তো এসেছে পৃথিবীতে, তাহলে তুমি কি অভিমান করে আছো? এই অভিমান করে কি বসন্তকে তুমি বরণ করছো না? অভিমান করে কি তোমার লেখাতে বসন্তকে নিয়ে আসছো না? যদিও এসেছে, তুমি তারে করিলে বিদায়। প্রকৃতি তো প্রকৃতির নিয়মে, বসন্ত তো বসন্তের নিয়মে এসছেই, কিন্তু তুমি যে বসন্তকে বরণ করছো না, তুমি যে তোমার লেখায় বসন্তকে আরো বেশি উদযাপনের সুযোগ করে দিচ্ছ না, বসন্তকে আরো বেশি সুন্দর করে তোমার লেখাতে স্থান দিচ্ছ না, এটা কি তুমি তার প্রতি অভিমান করেছ? তার জন্য কি? এই কথা শুনে এবার কবি উত্তর দিচ্ছে, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে? সে একটু হেয়ালির ছলে বলল, বৃথা কেন হবে? ফাগুন বেলায় মানে ফাল্গুনের সময়, বসন্তের সময় ফুল কি ফোটেনি শাখে? শাখে মানে গাছ, গাছে কি কোনো ফুল ফোটেনি? যেহেতু ফুটেছে গাছে ফুল, তার মানে ফাগুন এসছে। আর যেহেতু ফাগুনে গাছে ফুল ফুটেছে, তার মানে ফাগুন ব্যর্থ হতে পারে না। ফাল্গুন এখানে ঠিকই সার্থক। পুষ্পারতি লভেনি কি ঋতুরাজন? পুষ্পারতি মানে ফুলের আরতি, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, ফুল দিয়ে বরণ করা।
সেই যেহেতু এই বসন্তে নানান ধরনের ফুলে ফুলে ছেয়ে গেছে আমাদের এই ধরণী, তার মানে অবশ্যই ঋতুরাজ বসন্ত এই যে ফুলের যে নিবেদন, ফুল দিয়ে যে বরণ করে নেয়া, সেটা কিন্তু অবশ্যই লাভ করেছে। কিন্তু সেটা সেই সম্মান সে পেয়েছে। মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, আমি বসন্তকে বরণ করে নিতে পারছি না, আমার এক অজানা ব্যথায়। তাই বলে কি ফুলের বুকে বা মাধবী কুঁড়ির বুকে তার সুবাস নেই? যেহেতু আছে তার মানে এই বসন্ত বৃথা হয়নি। বসন্তকে ঠিকই প্রকৃতি তার নিজস্বভাবে বরণ করে নিয়েছে। করে নাই অর্ঘ্য বিচরণ? প্রকৃতিতে তাহলে অর্ঘ্য মানে ফুল। ফুল কি নানানভাবে নানান দিকে ফোটেনি? সবই হয়েছে। এবার কবি ভক্ত আবার বলছে, হোক, তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা? সে বলছে, যা হোক, প্রকৃতি তার নিজস্ব নিয়মে আমাদের এই ধরাকে সজ্জিত করেছে, ফুলে ফুলে ছেয়ে দিয়েছে। সেই ফুল গন্ধে আমাদের সবাইকে আকুল করছে, সবই হয়েছে, সব ঠিক আছে। কিন্তু বসন্তের প্রতি তোমার এই তীব্র বিমুখতা কেন? এর আগের যে বসন্তগুলো আমরা পেয়েছি, আমরা দেখেছি যে তুমি তোমার লেখাতে সেই বসন্ত ঋতুকে কত ভাবে সাজিয়েছ। সেই লেখা যখন আমরা পড়তাম তখন সেই বসন্তকে আমাদের কাছে আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হতো, আরো বেশি আমরা বসন্তের প্রেমে পড়ে যেতাম। আমরা চাই সেই আগের বারের মতো এবারও তুমি বসন্তকে তোমার লেখায় জীবন্ত করে তোলো। তোমার লেখা পড়ে আমরা বসন্তকে আবার নতুন ভাবে আবিষ্কার করব। তোমার লেখা পড়ে আমরা বসন্তের প্রতি নতুন ভাবে ভালোবাসায় অভিষিক্ত হব। আমরা এটা চাই। বসন্ত আসছে, এবার তুমি তোমার লেখাতেও বসন্তকে স্থান দাও। যদি দুটা এক হয়ে যায়, অভিন্ন হয়ে যায়, তখনই হবে সেটা সার্থকতা। প্রকৃতির নিজস্ব সাজ প্লাস তোমার লেখায় সেই সাজ সাজ অবস্থার আরো মনোমুগ্ধকর বর্ণনা, আমরা এটা দুটাই চাই। যখন দুটা পাবো তখনই আমাদের বসন্ত উদযাপন সত্যিকার ভাবে উদযাপিত হবে। সেই ব্যাপারটা চাচ্ছে আমাদের কবির ভক্ত। এবার কবি উত্তর দিচ্ছে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? না, কবি ভক্ত আবার বলছে, কহিলাম, সে বলল, কি বলল? উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তুমি এই যে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করছো, মানে যেহেতু তুমি তোমার লেখাতে এই বছর তাকে স্থান দিচ্ছ না, তাকে আরো মনোমুগ্ধকর ভাবে প্রকাশ করছো না, তুমি এই বসন্তরাজকে উপেক্ষা করে তাকে তো কষ্ট দিচ্ছ আসলে। বসন্ত ঋতুকে এক্ষেত্রে একটু ব্যক্তি আমেজ দেয়া হলো। কবিরা যেটা প্রায় করে, দেখো এই ক্ষেত্রে ঋতুরাজকে ব্যথা দিচ্ছে, মানে এখানে ঋতুরাজ বসন্ত কিন্তু ব্যক্তি সত্তায় দাঁড়িয়ে গেল। এখানেই আসলে কবিতা এবং কবির যেই মিথস্ক্রিয়া সেই ব্যাপারটি চলে এসছে। এভাবে একটি ঋতু ব্যক্তি সত্তা পেয়ে গেল তার লেখায়। কহিল সে কাছে সরি আসি। এবার কবি কবি ভক্তের কাছে কাছাকাছি এসে তাকে বলল, কি বলল? কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। এবার দেখো, কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর। এক্ষেত্রে আমরা তাহলে শীত ঋতুর একটু বর্ণনা পেলাম। তোমরা এটা সবাই জানো, শীত হচ্ছে কি রিক্ততার প্রতীক, শূন্যতার প্রতীক।
শীত ঋতুতে কি গাছে গাছে নতুন পাতাগুলো ঝরে যায়, মাঠ হয়ে যায় শূন্য, সর্বত্র একটু উস্কো খুস্কো একটু নীরস ভাব থাকে। মানে সেই ঋতুটাকে এখানে কবি নিয়ে আসলেন। তার মানে আমাদের বুঝতে হবে এখানে কবির জীবনও যে একটু রিক্ত অবস্থায় আছে, একটু শূন্য অবস্থায় বর্তমানে আছে, সেই ব্যাপারটাকে এক এবং অভিন্ন করে দিলেন এই যে কুহেলি শব্দটি এনে। কুহেলি মানে কুয়াশা, কুয়াশা যেহেতু সেই শীত ঋতুতেই পড়ে। এই শীত ঋতু যেহেতু প্রকৃতি শূন্য হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, সবকিছু একটু উদাস উদাস ভাবে থাকে। এই কবিও যে বর্তমানে এরকম শূন্য, রিক্ত, উদাস, একটু কষ্ট ভাবাপন্ন পরিস্থিতিতে আছে, সেই ব্যাপারটা বোঝালেন। এখানে তিনি বলে দিলেন, কি বলে দিলেন? আমরা যে দেখেছি যে যখন শীত ঋতু আসে, কুয়াশা পড়ে তখন চাদর গায়ে দিয়ে সন্ন্যাসী, আমরা দেখি অনেক সময় বিভিন্ন গ্রাম বাংলাতে দেখা যায় যে একটি গেরুয়া চাদর গায়ে দিয়ে কিছু লোক সন্ন্যাসীর বেশ নিয়ে কোথায় চলে যাচ্ছে হেঁটে। তার কোনো ঠিকানা নেই। সে শুধু চলেই যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? একদম রিক্ত হস্তে, শূন্য হস্তে। এই যে এখানেও তিনি একটু রিক্ততার ছবি এঁকে দিলেন। সেই যে মাঘের সন্ন্যাসী সে কুহেলির বা কুয়াশার চাদর গায়ে দিয়ে সে সবকিছু ফেলে দিয়ে শূন্য হাতে, রিক্ত হাতে কোথায় চলে যাচ্ছে। ঠিক কবির জীবনেও তার যে স্বামী ছিলেন কিছুদিন আগে, সে মরে গিয়েছে। এই যে তার স্বামী চলে গেলেন রিক্ত হস্তে, সে শুধু নিজে রিক্ত হস্তে চলে যায় নাই, কবিকেও একদম রিক্ত করে গিয়েছে, তাকে কবিকে একদম শূন্য করে গিয়েছে। যেহেতু তার সেই অতি আকাঙ্ক্ষিত, অতি কাছের মানুষ আমাদের এই ধরাধামে আর জীবিত নেই, এই ব্যাপারটি কবিকে কুরে কুরে খাচ্ছে। কবি এখন চাইলেও এই বসন্ত ঋতুর শত সাজ, বসন্ত ঋতুর শত ফুলের আবেদন, ফুলের সুঘ্রাণ কবিকে আর আকর্ষিত করতে পারছে না। কারণ কবির মনে একটাই ব্যথা, তার যে মনের মানুষ, প্রাণের মানুষ, নিজের মানুষ ছিলেন, সে আর এই পৃথিবীতে নেই। যেহেতু তার সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে কাছের মানুষটি এই পৃথিবীতে নেই, তার জন্যই বর্তমান সময়ের কোনো কিছুই কবিকে আর আকর্ষিত করতে পারছে না। সবকিছুই তার কাছে শূন্য হয়ে গিয়েছে। কারণ কি? তার যেই আকাঙ্ক্ষিত মনের মানুষ সে এই পৃথিবীতে বেঁচে নেই। এই ব্যাপারটা বোঝাতেই এই একটা তুলনা করা হলো। শেষ লাইনে বলছে, তাহারই পরে মনে বলিতে পারি না কোনো মতে। আমি যত যাই করি, আমি বসন্তের যত অনুষঙ্গই দেখি, বসন্ততে যতই পৃথিবী সুসজ্জিত হোক, বসন্ততে যত বেশি ফুল প্রস্ফুটিত হোক না কেন, যাই হোক না কেন, কিন্তু আমি পড়ে আছি, আমার শুধু তাকেই মনে পড়ছে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আমি শুধু সেই যে সে আমার মনের মানুষ, প্রাণের মানুষ চলে গিয়েছে, তাকে আর ভুলতে পারছি না। সেই বেদনার ঘটনা, বেদনা বিধুর ঘটনা আমাকে আর স্থির হতে দিচ্ছে না, অন্য কিছুর প্রতি আমার মনটা চালিত করতে দিচ্ছে না। আমি যে বলেছিলাম যে আমরা একটি কাহিনী বলবো, তার সাথে এই কবিতার তুমি সম্পূর্ণ মিল পাবে, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই কবিতা, ওই কাহিনীটি পড়লেই মোটামুটি এই কবিতাটি তোমরা সহজেই রপ্ত করতে পারবে। তাহলে এই কবিতার মূল অংশটি যদি আমি আর একটু সংক্ষেপে বলি, যেহেতু কবির স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, সেই শোকে তিনি স্তব্ধ, উদাস, তার জন্যই সে বসন্তের সাজ বা নতুন যে সমারোহ, নতুনের যে সমারোহ, ফুলের যে সমারোহ, সেই ব্যাপারটার দিকে মনোযোগ দিতে পারছে না, কারণ তার স্বামী আর এই পৃথিবীতে বেঁচে নেই।
এই হচ্ছে মূলত আমাদের এই কবিতার সারমর্ম। এখান থেকে তোমরা শব্দের অর্থগুলো দেখে নিবে। শব্দের অর্থের সাথে সাথে একটু একটু ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা এটাও দেখবে। কারণ তোমরা সেটা অবশ্যই জানো, যখন আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, যে কোনো শব্দের অর্থ আসতে পারে, আবার যে কোনো একটি লাইন তুলে দিয়ে অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের দিতে পারে। আর কবিতার মূল ব্যাপারটি বা সারাংশ যেহেতু তোমরা, আমি তোমাদের বলেই দিলাম, তোমরা অবশ্যই পারবে। তাহলে মূল সারমর্ম যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তোমরা গ এবং ঘ এর উত্তর আশা করছি দিতে পারবে। এর সাথে একটু সামঞ্জস্য ঠিক রেখে তোমরা লিখবে, ইনশাআল্লাহ তোমাদের উত্তর সঠিক হবে। এখান থেকে পাঠ পরিচিতির সাথে আমার আলোচনাকে একটু মিলিয়ে নেবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটি আরো সহজ মনে হবে। এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্নেরও তোমাদের বইতে তোমরা পাবে, এটাও নিজেরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমাকে প্রশ্ন করলে এরপরে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে তাহার এই পরমাণে কবিতাটি প্রথম কোন কবিতায় কোন পত্রিকায় প্রকাশিত হয়, এই প্রশ্নটা জ্ঞানমূলক হিসেবে এসছে, তোমরা দেখে নিবে। এরপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন কি এসছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। তোমরা তখন এটা ব্যাখ্যা করবে যে কোন প্রেক্ষাপটে এই প্রশ্নটি প্রথম আগে করবে, যে কে করলেন, এই যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, এই উক্তিটি কে করেছিলেন, কাকে করেছিলেন। এরপরে ব্যাখ্যা করবে এই লাইনটি দিয়ে আসলে মূলত এই কবিতায় কি বোঝানো হয়েছে। এই দুইটি অংশে যদি তোমরা ব্যাখ্যা করো তাহলে তোমরা দুইতে দুই পাবে। পথে যেহেতু একটি অংশ থাকে, একটি শব্দেই লিখলে হয়ে যায়। খতে আমরা জানি দুটি অংশ থাকে, তখন তোমরা এই দুটি ভাগে ভাগ করে লিখবে, তাহলে দুই পেয়ে যাবে। পরে গতে তোমরা লিখবে তিনটি অংশে এবং ঘতে চারটি অংশে। এই ব্যাপারটি আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে গতে তিনটি অংশ থাকে, সেই তিনটি অংশ কিভাবে উত্তর দিতে হয়, এবং ঘতে চারটি অংশ থাকে, সেই চারটি অংশ কিভাবে উত্তর করতে হয়। যাই হোক, তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং ভালো থাকবে, এই শুভ কামনা থাকলো। সবাই বাসায় সুন্দর করে পড়াশোনা করবে, এবং তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে করবে, আমি তোমাদেরকে উত্তর দেব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই।